लाइट, कैमरा, रोलिंग, एक्शन। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন লেখক শৈলেন্দ্র পাকরাশির লেখা এক অমর রাজার জীবন কাহিনী তীর্থরাজ। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। এক অজানা রাজ্যের অজ্ঞাতনামা রাজপুত্র তীর্থরাজ, যার জন্ম হয়েছিল এক রহস্যময় তারার অধীনে। তার জন্মের সময় জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে সে একদিন মহান শাসক হবে। ছোট থেকেই তীর্থরাজ ছিল খুব বুদ্ধিমান, সাহসী এবং প্রবল পরাক্রমশালী। বেড়ে উঠতে উঠতে তীর্থরাজ তার মধ্যে অসাধারণ ক্ষমতা আবিষ্কার করল। সে বুঝতে পারল যে তার মধ্যে রয়েছে সময় ও মহাকাশ নিয়ন্ত্রণের ক্ষমতা। তীর্থরাজ তার ক্ষমতা ব্যবহার করে সিংহাসনের জন্য যুদ্ধ শুরু করল। তার প্রতিদ্বন্দ্বীরাও কিন্তু ছিল বেশ শক্তিশালী। তারাও যেন এই মানসিকতা নিয়েই যুদ্ধে নেমেছিল যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। কিন্তু তীর্থরাজের অলৌকিক ক্ষমতার সামনে রুখে দাঁড়াবে তা কার সাধ্য? তীর্থরাজ তার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এবং ভারতের শাসকের আসন দখল করে। শাসক হওয়ার পর তীর্থরাজ এক মহান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করল। সে তার জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে সাম্রাজ্যকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলল। এতক্ষণ যেটা শুনলেন সেটা ছিল শুধুমাত্র ভূমিকা। এবার শুরু হচ্ছে আসল গল্প। প্রাচীন দিল্লির সুবিশাল প্রাসাদের মাঝে বসে তীর্থরাজ তার সাম্রাজ্যের মানচিত্রের দিকে তাকিয়েছিলেন। তার চোখের সামনে ছিল ভারতবর্ষের বিস্তৃত ভূমি, যেখানে প্রতিটি নদী, পর্বত এবং উপত্যকা তার শাসনের অধীনে ছিল। কিন্তু তার মনে ছিল এক অসন্তোষ, এক অপূর্ণতা। তিনি জানতেন তার সাম্রাজ্যের বাইরেও আরও অনেক রাজ্য আছে, যেগুলি তার শক্তির পরিচয় দেয় না। তার স্বপ্ন ছিল এক অখণ্ড ভারতের, যেখানে সব রাজ্য একত্রিত হয়ে এক মহান সাম্রাজ্য গঠন করবে। এই স্বপ্নের পিছনে তিনি তার জীবনের সব শক্তি এবং সময় উৎসর্গ করেছিলেন। একদিন তার দরবারে এক বৃদ্ধ সাধু এসে হাজির হলেন। সাধুটি তাকে বললেন, হে মহারাজ, তুমি যতই বিজয় অর্জন করো, তোমার মনের শান্তি তোমার সাম্রাজ্যের বাইরে নয়, বরং তোমার প্রজাদের মধ্যে নিহিত। তাদের ভালোবাসা এবং সম্মান তোমার সবচেয়ে বড় বিজয়। তীর্থরাজের মনে এই কথাগুলো গভীর প্রভাব ফেলল। তিনি বুঝতে পারলেন যে তার সাম্রাজ্যের প্রকৃত শক্তি হল তার প্রজাদের মধ্যে। তিনি তার সাম্রাজ্যের উন্নতির জন্য আরও বেশি কাজ করতে শুরু করলেন, যাতে তার প্রজারা শান্তি ও সমৃদ্ধিতে বাস করতে পারে। তীর্থরাজ তার প্রজাদের মধ্যে বেশি সময় কাটাতে শুরু করলেন। তিনি তাদের সমস্যা শুনতেন, তাদের উৎসবে অংশ নিতেন এবং তাদের সাথে তার সাম্রাজ্যের সমৃদ্ধি ভাগ করে নিতেন। তার এই পরিবর্তন প্রজাদের মধ্যে এক নতুন আশা জাগিয়ে তুলল। তীর্থরাজ তার সাম্রাজ্যের উন্নতির জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি কৃষি, বাণিজ্য এবং শিল্পের উন্নতির জন্য নতুন নীতি প্রণয়ন করলেন। তার এই পদক্ষেপ সাম্রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করল। তীর্থরাজ তার সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে লাগলেন।
তিনি সাম্রাজ্যের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সমঝোতা এবং সহমর্মিতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিলেন। তার এই প্রচেষ্টা সাম্রাজ্যে এক নতুন সম্প্রীতির সৃষ্টি করল। তীর্থরাজের শাসনকালে অনেক বিজয় অভিযানও হয়েছিল, কিন্তু তার সবথেকে বড় বিজয় ছিল নিজের মনের ওপর। তিনি শিখলেন যে প্রকৃত শক্তি হলো প্রেম ও সমঝোতা, এবং এই শিক্ষা তার রাজ্যের মানুষদের মধ্যে ছড়িয়ে দিলেন। তার এই বিজয় তাকে একজন মহান শাসক হিসেবে ইতিহাসে স্থান দিল। তীর্থরাজ তার সাম্রাজ্যে বিজ্ঞান ও জ্ঞানের প্রসারের ওপর জোর দিলেন। তিনি বিদ্বানদের এবং পণ্ডিতদের আমন্ত্রণ জানালেন যাতে তারা তার রাজ্যে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়াতে পারে। তার এই উদ্যোগে দিল্লি এক জ্ঞানের কেন্দ্রে পরিণত হল। তীর্থরাজ সামাজিক ন্যায় বিচারের ওপর জোর দিলেন। তিনি দরিদ্র ও অসহায়দের জন্য নতুন নতুন প্রকল্প চালু করলেন, যাতে তারা সমাজে সম্মান অধিকার পেতে পারে। তার এই প্রচেষ্টা সামাজিক সমতা বৃদ্ধি করল। তীর্থরাজ তার রাজ্যের সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করলেন। তিনি শিল্পীদের এবং কারিগরদের উৎসাহিত করলেন, যাতে তারা তাদের শিল্প ও কারুকার্যের মাধ্যমে রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। তার এই প্রচেষ্টা দিল্লিকে এক সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করল। দিল্লি তথা ভারতবর্ষের উন্নয়ন সাধন করতে করতে বেশ সুখ শান্তিতেই দিন কাটছিল তীর্থরাজের। কিন্তু একদিন দিল্লির প্রাচীন গ্রন্থাগারের এক গোপন কোণে তীর্থরাজ এক গুপ্ত নথির সন্ধান পেলেন। এই নথিতে ছিল তার পূর্বসূরিদের রাজত্বের অজানা তথ্য এবং কিছু রহস্যময় প্রতীক। এই নথি তাকে এক অজানা সম্পদের খোঁজ দিল, যা তার সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল। তীর্থরাজ এক বিশাল অভিযানের প্রস্তুতি নিলেন। তিনি তার সেরা সেনাপতিদের এবং বিদ্বানদের নিয়ে এই অজানা সম্পদের খোঁজে বেরিয়ে পড়লেন। তার এই অভিযান তাকে নিয়ে গেল হিমালয়ের গভীরে, যেখানে প্রাচীন রাজ্যগুলোর অজানা ইতিহাস লুকিয়ে ছিল। হিমালয়ের বরফ ঢাকা পথ ধরে চলতে চলতে তীর্থরাজ এবং তার দল এক প্রাচীন মন্দিরের সন্ধান পেল। এই মন্দিরে ছিল এক অজানা দেবতার মূর্তি এবং কিছু সোনার মুদ্রা। এই মুদ্রাগুলো ছিল এক প্রাচীন সভ্যতার, যা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছিল। মন্দিরের গভীরে তারা এক গুপ্ত কক্ষের সন্ধান পেলেন, যেখানে প্রাচীন গ্রন্থ এবং জ্ঞানের স্ক্রল রক্ষিত ছিল। এই স্ক্রলগুলিতে ছিল জ্যোতিষ, আয়ুর্বেদ এবং ধ্যানের অজানা পদ্ধতি। তীর্থরাজ এই জ্ঞানকে তার সাম্রাজ্যে ফিরিয়ে আনলেন, যাতে তার প্রজারা এই জ্ঞানের সুফল পেতে পারে। দিল্লিতে এসে তীর্থরাজ এক বিশাল জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই জ্ঞানকেন্দ্রে তিনি প্রাচীন জ্ঞানের স্ক্রলগুলো রাখলেন এবং বিদ্বানদের জন্য এক গবেষণাগার তৈরি করলেন। এই জ্ঞানকেন্দ্র শীঘ্রই সারা ভারতের জ্ঞানের আলো ছড়াতে শুরু করল। তীর্থরাজ তার জ্ঞানকেন্দ্রে বসে এক অন্তর্দৃষ্টির অন্বেষণ শুরু করলেন। তিনি জানতেন যে প্রকৃত জ্ঞান কেবল বইয়ের পাতায় নয়, বরং মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে। তিনি তার প্রজাদের মধ্যে এই জ্ঞানের সন্ধান শুরু করলেন। তীর্থরাজের অভিযানের ফলে এক অজানা সম্পদের উদ্ঘাটন হলো। এই সম্পদ ছিল না সোনা বা রূপো, বরং ছিল এক অজানা সভ্যতার জ্ঞান ও বিজ্ঞানের ধারা। এই ধারা তার সাম্রাজ্যের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করল। তীর্থরাজ এক প্রাচীন সভ্যতার সাথে সংযোগ স্থাপন করলেন। এই সভ্যতার মানুষেরা তার সাম্রাজ্যের সাথে তাদের জ্ঞান ও বিজ্ঞান ভাগ করে নিল।
এই সংযোগ দুই সভ্যতার মধ্যে এক নতুন বন্ধন সৃষ্টি করল। তীর্থরাজ তার জ্ঞানকেন্দ্রে এক মহাকাশ তৈরি করলেন, যেখানে জ্ঞানের সব ধারা একত্রিত হয়ে এক মহাজ্ঞানের সৃষ্টি করল। এই মহাজ্ঞান তার সাম্রাজ্যের মানুষদের মধ্যে এক নতুন চেতনা জাগিয়ে তুলল। তীর্থরাজ তার রাজত্বে ন্যায় বিচারের এক নতুন প্রতিমান স্থাপন করলেন। তিনি বিচার ব্যবস্থায় সংস্কার আনলেন, যাতে প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পায়। তিনি বিচারকদের নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করলেন এবং দুর্নীতি দমনে কঠোর হলেন। তীর্থরাজ তার রাজত্বে অর্থনীতির নবজাগরণ ঘটালেন। তিনি কৃষি, বাণিজ্য এবং শিল্পে নতুন নতুন প্রণালী চালু করলেন। তিনি বাজার নিয়ন্ত্রণে নতুন নীতি প্রণয়ন করলেন, যাতে সবাই ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে। তীর্থরাজ সামাজিক সমতার প্রতিষ্ঠা করলেন। তিনি সমাজের সব স্তরের মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করলেন। তার এই প্রচেষ্টা সামাজিক সমতা এবং সম্প্রীতি বৃদ্ধি করল। তীর্থরাজ তার রাজত্বে বিচার ব্যবস্থায় এক নবযাত্রা শুরু করলেন। তিনি বিচারকদের জন্য নতুন নিয়মাবলী প্রণয়ন করলেন, যাতে তারা আরও নিরপেক্ষ এবং দক্ষ হয়। তিনি বিচার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়ালেন, যাতে প্রত্যেকে ন্যায় বিচারের প্রতি আস্থা রাখে। তীর্থরাজ তার রাজত্বে অর্থনীতির সুদৃঢ়তা আনলেন। তিনি কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নতুন কৃষি প্রযুক্তি চালু করলেন। তিনি বাজারে নতুন নতুন পণ্যের বিনিময় ব্যবস্থা প্রবর্তন করলেন, যাতে বাণিজ্য আরও সমৃদ্ধ হয়। তীর্থরাজ সামাজিক উন্নয়নের পথে অগ্রসর হলেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য নতুন প্রকল্প চালু করলেন। তিনি সমাজের দুর্বল ও অসহায়দের জন্য বিশেষ সাহায্য প্রদান করলেন। তীর্থরাজের এই বিভিন্ন পরিকল্পনার ফলে সাধারণ প্রজারা সুখ ও সমৃদ্ধির মুখ দেখলেন। তাদের মুখে মুখে এখন শুধুমাত্র তীর্থরাজের জয় জয়কার। তীর্থরাজ বুঝতে পারলেন যে প্রজাদের মন জয় করতে তিনি সফল হয়েছেন, আর এই সফলতাকেই উদযাপন করার জন্য তীর্থরাজ তার রাজত্বে এক বিশাল স্মারক নির্মাণ করলেন, যা তার শাসনের সমৃদ্ধি ও সমতার প্রতীক হয়ে উঠল। তীর্থরাজ তার রাজত্বে এক অভিনব গুপ্তচর ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। এই গুপ্তচররা তার সাম্রাজ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে গোপনে কাজ করত। তারা শত্রুদের গোপন পরিকল্পনা এবং দুর্নীতির খবর তীর্থরাজের কাছে পৌঁছে দিত। তীর্থরাজ তার রাজত্বে শিল্প ও স্থাপত্যের উন্নয়নে বিশেষ মনোযোগ দিলেন। তিনি বিভিন্ন স্থাপত্যকর্মের জন্য দেশি বিদেশি শিল্পী এবং স্থপতিদের আমন্ত্রণ জানালেন। তার এই প্রচেষ্টা দিল্লির সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও বৃদ্ধি করল। তীর্থরাজ তার সাম্রাজ্যের সীমানা প্রসারের জন্য নতুন অভিযানে বের হলেন। তিনি দক্ষিণের রাজ্যগুলোর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করলেন এবং সেখানে তার প্রভাব বিস্তার করলেন। তার এই অভিযান তাকে এক বৃহত্তর ভারতের স্বপ্ন দেখালো। তীর্থরাজের শাসনের সুদীর্ঘ পরিণতিতে তিনি একজন বিচক্ষণ ও প্রজাপ্রিয় শাসক হিসেবে পরিচিতি লাভ করলেন। তার সাম্রাজ্যে শান্তি, সমৃদ্ধি এবং সমতা প্রতিষ্ঠা হলো। তীর্থরাজ তার রাজত্বের ক্ষেত্রে এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি ভবিষ্যতের জন্য এক বিশাল জলাধার নির্মাণ করলেন, যা খরা এবং অনাবৃষ্টির সময় তার প্রজাদের জন্য জীবন রক্ষাকারী হবে। তীর্থরাজ শিক্ষার প্রসারের ওপর বিশেষ জোর দিলেন। তিনি তার রাজত্বে বিভিন্ন নতুন বিদ্যালয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন।
যাতে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হয়। তীর্থরাজ তার রাজত্বে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে বিশেষ মনোযোগ দিলেন। তিনি বিভিন্ন লোক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশেষ অনুদান প্রদান করলেন। তীর্থরাজের শাসনামলে তার সাম্রাজ্য এক সুখ শান্তির অবস্থানে পৌঁছল। এক রাতে তীর্থরাজ এক অজানা দ্বীপের স্বপ্ন দেখলেন, যেখানে এক প্রাচীন সভ্যতার নিদর্শন লুকিয়ে আছে। তিনি একদল সাহসী নাবিক ও যোদ্ধাকে নিয়ে সেই দ্বীপের সন্ধানে বের হলেন। তাদের অভিযান তাদেরকে নিয়ে গেল বিপজ্জনক সমুদ্রের মাঝে, যেখানে তারা ঝড়, দানব এবং রহস্যময় প্রাণীদের সাথে লড়াই করলেন। অভিযানের শেষে তারা এক প্রাচীন মন্দিরের সন্ধান পেল, যেখানে এক অমূল্য রত্ন লুকিয়েছিল। এই রত্নটি ছিল অসাধারণ শক্তির অধিকারী, যা তার সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পারে। তীর্থরাজ ও তার দল বিপদ উপেক্ষা করে রত্নটি নিয়ে দিল্লিতে ফিরে আসে। তার এই অভিযান তাকে শুধু একটি রত্নই নয়, বরং এক নতুন জ্ঞানের দিগন্ত উন্মোচন করে দেয়। তীর্থরাজের এই অভিযান তার সাম্রাজ্যে এক নতুন ভোর নিয়ে আসে। তিনি তার প্রজাদের মধ্যে এই নতুন জ্ঞান ও শক্তি বিতরণ করেন, যা তাদের জীবনে এক নতুন সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। এক রাতে তীর্থরাজ এক দেবতার স্বপ্ন দেখলেন, যিনি তাকে এক অমূল্য মণি দিলেন। এই মণির শক্তি ছিল অসীম, যা তার সাম্রাজ্যের সীমানা প্রসারে এবং শত্রুদের পরাজিত করার ক্ষমতা দিল তীর্থরাজকে। তীর্থরাজ অমরত্বের সন্ধানে এক অভিযানে বের হলেন। তিনি এক প্রাচীন ঋষির কাছে গিয়ে অমরত্বের রহস্য জানতে চাইলেন। ঋষি তাকে এক গুপ্ত মন্ত্র দিলেন, যা তাকে অমর করে তুলবে। অমরত্বের মন্ত্র পাওয়ার পর তীর্থরাজ এক অগ্নি পরীক্ষায় অংশ নিলেন। তিনি অগ্নির মধ্যে দিয়ে হেঁটে গেলেন এবং অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এই পরীক্ষা তার অমরত্বের প্রমাণ ছিল। তীর্থরাজ তার অমরত্ব লাভ করার পর তিনি তার সাম্রাজ্যের অমর শাসক হয়ে উঠলেন। তার শাসনামলে তার প্রজারা এক অবিচ্ছিন্ন শান্তি ও সমৃদ্ধির স্বাদ পেল। অমরত্ব লাভ করার পর তীর্থরাজ এক অসাধারণ ঘটনা অভিজ্ঞতা করলেন। তিনি হঠাৎ করেই সময়ের পরিক্রমায় পিছিয়ে গেলেন এবং তার নিজের অতীতে পৌঁছে গেলেন। সেখানে তিনি তার নিজের যুবক সংস্করণের সাথে দেখা করলেন। তীর্থরাজ তার যুবক সংস্করণকে ভবিষ্যতের জ্ঞান দিলেন এবং তাকে সাবধান করলেন যেন সে ক্ষমতার লোভে না পড়ে যায়। তিনি তাকে জ্ঞান, বিচার বুদ্ধি এবং প্রজাদের প্রতি দয়া দেখানোর গুরুত্ব বোঝালেন। অতীতের সাথে সাক্ষাৎ করার পর তীর্থরাজ ভবিষ্যতে ফিরে এসে দেখলেন যে তার সাম্রাজ্য অনেক পরিবর্তন হয়েছে। তার প্রজারা আরও সুখী এবং সমৃদ্ধ। তার শাসনামলে যুদ্ধ ও সংঘাত কমে গিয়েছে এবং শান্তি ও সমৃদ্ধি বেড়েছে। তীর্থরাজ সময়ের পরিক্রমায় তার পাওয়া শিক্ষা থেকে বুঝলেন যে প্রকৃত শক্তি হল প্রেম, দয়া এবং জ্ঞান। তিনি তার সাম্রাজ্যে এই মূল্যবোধগুলি ছড়িয়ে দিলেন, যা তার প্রজাদের জীবনে এক নতুন আলো নিয়ে এলো। সময়ের গর্ভ থেকে ফিরে এসে তীর্থরাজ তার সাম্রাজ্যে এক নতুন কাহিনীর সূচনা করলেন। তিনি তার প্রজাদের সাথে অতীতের জ্ঞান ভাগ করে নিলেন এবং তাদের ভবিষ্যতের জন্য এক নতুন পথ দেখালেন। তীর্থরাজ এক অদৃশ্য শক্তির মোকাবিলা করলেন, যা তার সাম্রাজ্যের শান্তি বিঘ্নিত করছিল। এই শক্তি ছিল এক প্রাচীন অভিশাপ,
যা তার পূর্বপুরুষদের অনুসরণ করে এসেছিল। তিনি এই অভিশাপ ভাঙতে এক মহান যাজ্ঞিক অনুষ্ঠান শুরু করলেন। যাজ্ঞিক অনুষ্ঠানের মাঝে এক প্রাচীন দেবদূত তীর্থরাজের সামনে প্রকট হলেন। দেবদূত তাকে এক গুপ্ত মন্ত্র দিলেন, যা তার সাম্রাজ্যকে অভিশাপ থেকে মুক্তি দিল। অভিশাপ মুক্তির পর তীর্থরাজের সাম্রাজ্য এক নবজীবন পেল। প্রজারা আরও সুখী এবং সমৃদ্ধ হলো এবং তারা তাদের শাসকের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করল। তীর্থরাজ তার প্রজাদের সাথে এক অনন্তকালের প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের সুখ দুঃখের সাথী হবেন এবং তাদের সাম্রাজ্যকে সব বিপদ থেকে রক্ষা করবেন। অনন্তকালের প্রতিজ্ঞা করার পর তীর্থরাজ এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন। তিনি তার অমরত্ব ত্যাগ করে তার সাম্রাজ্যকে এক নতুন শাসকের হাতে তুলে দিলেন। তিনি বুঝতে পারলেন যে পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম এবং তার সাম্রাজ্যের জন্য নতুন রক্তের প্রয়োজন। তীর্থরাজ তার বিদায়ের পর সময়ের সাথে এক প্রতিযোগিতা শুরু করলেন। তিনি সময়ের ধারার বিপরীতে ভ্রমণ করে বিভিন্ন যুগের জ্ঞান ও সভ্যতার সাথে পরিচিত হলেন। তার এই ভ্রমণ তাকে অতীত ও ভবিষ্যতের মধ্যে এক সেতুতে পরিণত করল। সময়ের সাথে প্রতিযোগিতা শেষে তীর্থরাজ এক অজানা ভূমির অন্বেষণ শুরু করলেন। এই ভূমিতে তিনি নতুন প্রাণী এবং উদ্ভিদের সাথে দেখা করলেন, যা তার সাম্রাজ্যের জীবনকে আরও বৈচিত্র্যময় করে তুলল। তীর্থরাজ তার অন্বেষণের শেষে সময়ের পাঠশালায় এক মহান শিক্ষক হয়ে উঠলেন। তিনি তার প্রজাদের সাথে তার অর্জিত জ্ঞান ভাগ করে নিলেন এবং তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন। সময়ের পাঠশালা থেকে শিক্ষা নিয়ে তীর্থরাজ এক অদ্ভুত সময়ের সাগরে ভ্রমণ করতে শুরু করলেন। এই সাগরে তিনি বিভিন্ন যুগের সাথে মিলিত হয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে এক অদ্ভুত সংযোগ স্থাপন করলেন। সময়ের সাগরে ভ্রমণের সময় তীর্থরাজ এক কালের কোলাহলে পড়ে গেলেন। এই কোলাহলে তিনি বিভিন্ন সভ্যতার উত্থান ও পতনের সাক্ষী হলেন। তিনি বুঝতে পারলেন যে সময় হলো এক অনন্ত চক্র, যা কখনো থেমে থাকে না। কালের কোলাহল থেকে বেরিয়ে তীর্থরাজ মহাকালের মুখোমুখি হলেন। মহাকাল তাকে এক গুপ্ত জ্ঞান দিলেন, যা তার সাম্রাজ্যকে অনন্তকালের জন্য সমৃদ্ধ করে তুলবে। মহাকালের জ্ঞান নিয়ে তীর্থরাজ তার সাম্রাজ্যে ফিরে এলেন। তিনি তার প্রজাদের এই অনন্ত জ্ঞান বিতরণ করলেন, যা তাদের জীবনে এক নতুন আলো এবং অনন্ত সম্ভাবনা নিয়ে এলো। তীর্থরাজ সময়ের সীমানা অতিক্রম করে এক অজানা যুগে পৌঁছলেন, যেখানে মানুষ এবং প্রাণীরা অদ্ভুত শক্তি ও ক্ষমতা নিয়ে জন্ম নিত। তিনি এই নতুন যুগের জ্ঞান অর্জন করলেন এবং তার সাম্রাজ্যে ফিরে এসে সেই জ্ঞান প্রয়োগ করলেন। এই সময় তীর্থরাজ এক অমর প্রেম কাহিনীর সাক্ষী হলেন। তিনি দেখলেন যে তার সাম্রাজ্যের এক সাধারণ নারী এবং এক বীর যোদ্ধার মধ্যে এক অমর প্রেম গড়ে উঠেছে, যা সময়ের সব বাধা অতিক্রম করেছে। এই অমর প্রেমের সাক্ষী হয়ে তীর্থরাজ বুঝতে পারলেন যে প্রেমের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, যে কোনো ভেদাভেদ মানে না, যে উঁচু বড় ধনী দরিদ্র কিচ্ছু মানে না, যে একজন মানুষের সাথে অপর একজন মানুষের এক সুসম্পর্ক তৈরি করতে সদা তৎপর। আর এই সুসম্পর্কের মধ্যে দিয়েই গড়ে উঠবে এক সুন্দর এবং
সুপরিণত সমাজ ব্যবস্থা। এই সময় তীর্থরাজ গোপন সূত্রে খবর পেলেন যে এক অন্ধকারের শক্তি বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যকে ধ্বংস করে তার সাম্রাজ্যের দিকে এগিয়ে আসছে। তার সাম্রাজ্যের মানুষেরা ভীত হয়ে পড়লেন। তারা তীর্থরাজের কাছে সাহায্য চাইলেন। নতুন রাজাও তীর্থরাজকে এই সময় রাজ্যের হাল ধরতে অনুরোধ করলেন। তীর্থরাজ তার সাম্রাজ্যে অন্ধকারের শক্তির বিরুদ্ধে এক মহাযুদ্ধে নেতৃত্ব দিলেন। এই যুদ্ধে তিনি তার প্রজাদের সাথে মিলে অন্ধকারের শক্তিকে পরাজিত করলেন এবং সাম্রাজ্যে আলোর প্রতিষ্ঠা করলেন। সময়ের মোহনায় পৌঁছে তীর্থরাজ এক অসীম জ্ঞানের উৎস আবিষ্কার করলেন। এই জ্ঞানের উৎস থেকে তিনি তার সাম্রাজ্যের জন্য অনন্ত সম্ভাবনার দ্বার উন্মোচন করলেন। সময়ের মোহনায় পৌঁছে তীর্থরাজ এক অতল গহ্বরের সন্ধান পেলেন। এই গহ্বরের মধ্যে দিয়ে তিনি সময়ের অতল অঞ্চলে প্রবেশ করলেন, যেখানে প্রাচীন রহস্য এবং জ্ঞানের খনি লুকিয়ে আছে। সময়ের অতলে যাত্রার সময় তীর্থরাজ এক অজানা সভ্যতার আলোকপাত পেলেন। এই সভ্যতার মানুষেরা অসাধারণ জ্ঞান ও প্রযুক্তির অধিকারী ছিলেন, যা তার সাম্রাজ্যের জন্য নতুন দিগন্ত খুলে দিল। অজানা সভ্যতার আলোকপাতের মধ্যে তীর্থরাজ সময়ের এক প্রহরীর সাথে সাক্ষাৎ করলেন। এই প্রহরী তাকে সময়ের গতিপথ নিয়ন্ত্রণ করার গুপ্ত মন্ত্র দিলেন। সময়ের প্রহরীর কাছ থেকে মন্ত্র পাওয়ার পর তীর্থরাজ এক অনন্তকালের দর্পণের সন্ধান পেলেন। এই দর্পণের মাধ্যমে তিনি সময়ের সব যুগের ঘটনাবলী দেখতে পেলেন এবং তার সাম্রাজ্যের ভবিষ্যতের পথ নির্ধারণ করলেন। অনন্তকালের দর্পণের মাধ্যমে সময়ের সব যুগের ঘটনাবলী দেখার পর তীর্থরাজ সময়ের স্রোতে এক নতুন প্রবাহ তৈরি করলেন। তিনি তার সাম্রাজ্যের জন্য এক নতুন ভবিষ্যৎ প্রণয়ন করলেন, যেখানে শান্তি ও প্রগতি অবিচ্ছিন্ন। সময়ের স্রোতে নতুন প্রবাহ তৈরি করার পর তীর্থরাজ কালের চক্রের মাঝে এক বিজয় অর্জন করলেন। তিনি তার সাম্রাজ্যের জন্য অমূল্য জ্ঞান ও সম্পদ আনলেন, যা তার প্রজাদের জীবনকে আরও সমৃদ্ধ করল। কালচক্রের মাঝে বিজয় অর্জনের পর তীর্থরাজ এক অজানা মহাদেশের উদ্ভাবন করলেন। এই মহাদেশে তিনি নতুন সভ্যতা এবং সংস্কৃতির সাথে পরিচিত হলেন, যা তার সাম্রাজ্যের জ্ঞানের ভাণ্ডারকে আরও বৃদ্ধি করল। অজানা মহাদেশের উদ্ভাবনের পর তীর্থরাজ সময়ের পারাপারে এক সেতু নির্মাণ করলেন। এই সেতুর মাধ্যমে তিনি বিভিন্ন যুগের মধ্যে জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদান করলেন। সময়ের পারাপারের সেতু নির্মাণের পর তীর্থরাজ এক নতুন সঙ্গীর সাথে দেখা করলেন। এই সঙ্গী ছিলেন এক প্রাচীন জ্ঞানী, যিনি সময়ের গভীর রহস্য জানতেন। তিনি তীর্থরাজকে সময়ের আরও গভীরে যাত্রা করার পরামর্শ দিলেন। জ্ঞানীর সাথে অতীতের পাঠ নিয়ে তীর্থরাজ ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে নতুন করে সাজালেন তার সাম্রাজ্য। তিনি তার প্রজাদের মধ্যে অতীতের শিক্ষা ও ভবিষ্যতের আশা ছড়িয়ে দিলেন। সময়ের দর্পণে তাকিয়ে তীর্থরাজ তার সাম্রাজ্যের প্রতিচ্ছবি দেখতে পেলেন। তিনি দেখলেন যে তার প্রজারা কিভাবে তার শাসনামলের শিক্ষা নিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। সময়ের দর্পণে প্রতিচ্ছবি দেখার পর তীর্থরাজ সময়ের সাথে এক সংলাপে মেতে উঠলেন। তিনি সময়ের সাথে তার সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন এবং সময়ের কাছ থেকে নতুন প্রতিশ্রুতি পেলেন। সময়ের সাথে দীর্ঘ সংলাপের পর তীর্থরাজ বুঝতে পারলেন যে তার সময় এখন শেষ হয়ে আসছে। তিনি তার সাম্রাজ্যের এক অনন্ত প্রেরণা রেখে গেলেন এবং সময়ের স্রোতে নিজেকে বিলীন করে দিলেন। তীর্থরাজের বিদায়ের পর তার সাম্রাজ্যের প্রতিটি কোণে তার জ্ঞান ও প্রেরণার প্রতিধ্বনি শোনা গেল। তার প্রজারা তার শিক্ষা ও আদর্শকে ধারণ করে
এক নতুন যুগের সূচনা করল। তীর্থরাজ নাম সময়ের ইতিহাসে অমর হয়ে রইল। তার জীবন ও শাসনামল এক কিংবদন্তি হয়ে উঠল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। এভাবেই সমাপ্ত হলো তীর্থরাজের গল্প, যা সময়ের পাতায় এক অমর কাহিনী। আজকে সমগ্র গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি গল্পকথক প্রিয়ব্রত। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।